আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। এই চ্যাপ্টারটা ইউনিট 1-এর তোমাদের যে 5টা ইউনিট আছে, ফার্স্ট ইউনিটের 4th চ্যাপ্টার। আমরা এর আগে আরও দুটো চ্যাপ্টার আলোচনা করেছি, একটা মানুষের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আজকে আমরা 3rd চ্যাপ্টার শুরু করছি, রিপ্রোডাক্টিভ হেলথ জননগত স্বাস্থ্য, 4 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, জননগত স্বাস্থ্য এটা কি? এটা হচ্ছে কি, আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সূচির প্রয়োগ অনুযায়ী জনন সংক্রান্ত যে কোনো জনসংক্রান্ত স্বাস্থ্য যে কোনো ব্যক্তির সুস্থ ও সঠিক যৌন জীবন যাপনের অধিকারকে নির্দেশ করে। জনসংক্রান্ত স্বাস্থ্যের সংজ্ঞা কি? মানুষের সারা জীবনব্যাপী মানসিক এবং দৈহিক ও আনন্দময় সুস্থ যৌন জীবন যাপনকে জনন সংক্রান্ত স্বাস্থ্য বলে। আচ্ছা, এখানে জনন সংক্রান্ত স্বাস্থ্য চ্যাপ্টারটা যে আমরা পড়ছি, জনন সংক্রান্ত স্বাস্থ্য সুস্বাস্থ্য হওয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, আমরা কিছু টপিক এই চ্যাপ্টারটা কয়েকটা টপিক্সের আন্ডারে আলোচনা করব। যেমন ফার্স্টে আমরা গুরুত্ব আলোচনা করব, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কী কী আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, জনসংক্রান্ত স্বাস্থ্যের গুরুত্ব কি? সুস্থ জীবনযাপন ও নিরাপদ সামাজিক জীবন গঠনে জনন সংক্রান্ত স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। এগুলো কি কি? দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য গঠনে সুস্থ জনন সংক্রান্ত স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর, শৈশব ও কৈশোর অবস্থায় সুস্থ জনন সংক্রান্ত স্বাস্থ্যের প্রকৃত প্রতিফলন না ঘটলেও দৈহিক ও মানসিক বৃদ্ধির সামগ্রিক বিকাশ ব্যাহত হয়। 3, পরিণত অবস্থায় পুরুষ ও স্ত্রীর ক্ষেত্রে সুস্থ যৌন জীবন ধারণের প্রক্রিয়াকে সুন্দর ও রোগমুক্ত করে। 4, যৌন সংক্রান্ত রোগসমূহকে প্রকৃত ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা যায়। অপত্য শিশুর বিভিন্ন মারণ ব্যাধি যেমন HIV সংক্রমণ প্রতিরোধ করা যায়। প্রকৃত যৌন স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। সমাজে যৌন অপরাধকে নিয়ন্ত্রণ করা যায়। যৌন সংক্রামিত রোগ প্রতিহত করা সম্ভব হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করি একটু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে জনন সংক্রান্ত স্বাস্থ্য যদি অস্বাস্থ্যকর হয় সেক্ষেত্রে কী ধরনের রোগ দেখা যায়। ফার্স্ট যে রোগটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি সিফিলিস। এটি যে ব্যাকটেরিয়া ঘটিত হয়, যে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় তার নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। তোমরা একটু লেখার সময় স্পেলিংটা খেয়াল রাখবে। এই রোগের উপসর্গ কি? একে আমরা বাংলায় উপদংশ রোগ বলি। এই রোগের সুচিকিৎসা না হলে বংশধরদের মধ্যে সঞ্চারিত হতে থাকে। সিফিলিস প্লাসেন্টা থেকে ভ্রূণে সংক্রামিত হয়। প্লাসেন্টা থেকে এটি ভ্রূণে সংক্রামিত হয়। এই যে সিফিলিস রোগ, এটাকে আমরা 3টে দশায় ভাগ করতে পারি। প্রাথমিক দশা, গৌণ দশা, প্রগৌণ দশা। প্রাথমিক দশায় কি হয়, এই প্রাথমিক দশায় প্রথমে সংস্পর্শ স্থানে লিঙ্গে 10 দিনের মধ্যে ফুসকুড়ি হয় এবং সেই ফুসকুড়ি চুলকাতে শুরু হয় বা প্রদাহযুক্ত হয়ে ওঠে। 3 থেকে 4 দিনের মধ্যে ওই ফুসকুড়ি জলপূর্ণ ফোসকার মতন তলতলে হয়। অনেক সময় 1 থেকে 5 সপ্তাহের মধ্যে ফুসকুড়ি শুকিয়ে যায়। সেকেন্ডারি স্টেজে হয় কি, প্রাথমিক দশার 6 থেকে 24 সপ্তাহ পরে অন্যান্য উপসর্গগুলি যেমন ফুসকুড়ি গলে ক্ষতে পরিণত হয়, জ্বর, পেশি, গাঁটে যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা যায়। অনেক সময় ক্ষত থেকে পুঁজ নির্গত হয়। প্রগৌণ দশা, এই দশার উপসর্গগুলি 4 থেকে 12 সপ্তাহের মধ্যে চলে গিয়ে রোগ আরও গাঢ় হয়। এ সময় রোগ সুস্থ দেহে সংক্রামিত হয়। তাছাড়া
রক্ত পরীক্ষা করলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রক্তে পাওয়া যায়। এই দশার প্রথম দিকে রোগের কোনো উপসর্গ থাকে না বলে একে সুপ্ত দশা বলে। এই সময় ব্যাকটেরিয়া রোগীর দেহের অন্যান্য তন্ত্রে সংক্রামিত হয়। এই দশায় রোগীর নখ খসে যাওয়া, চুল পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। অনেক সময় গলিত কুষ্ঠ হতে পারে। পরবর্তীকালে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়, তাই জন্য একে স্নায়ুজনিত সিফিলিসও বলা হয়ে থাকে। নেক্সট আসছে গনোরিয়া। এটির প্যাথোজেনের নাম হচ্ছে নেসেরিয়া গনোরি। এই রোগের উপসর্গ হচ্ছে এই রোগে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সহবাসে বা যৌনমিলনের ফলে গনোরিয়া রোগ সংক্রামিত হয়। পুরুষ ও মহিলাদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো কি কি? পুরুষদের ক্ষেত্রে যৌন সংস্পর্শের কয়েকদিন পর মূত্রনালীতে জ্বালা বোধ করে। আমি তোমাদের একটা বই থেকে এটা দেখাই। পুরুষদের ক্ষেত্রে সংস্পর্শের কয়েকদিন পর মূত্রনালীতে জ্বালা বোধ করে এবং চুলকাতে থাকে। পরে লিঙ্গ থেকে পুঁজের মতন স্রাব নির্গত হয়। জ্বালা যন্ত্রণা বৃদ্ধি হয়, বারবার প্রস্রাবের বেগ হয় এবং মূত্রত্যাগ করতে অত্যন্ত কষ্ট হয়। ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। এই রোগের লক্ষণ, এটি হলো প্রধান লক্ষণ। রোগের তীব্রতা বাড়লে জননতন্ত্রে তন্তুময় কলা গঠিত হয়। তাছাড়া এপিডিডাইমিস ও প্রস্টেট গ্রন্থি আক্রান্ত হয়। মহিলাদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান নালী এবং শ্রোণীয় অঞ্চলে রোগ সংক্রামিত হয়। রোগ পুরনো হলে জ্বালা যন্ত্রণা হ্রাস পায়, অথচ পুঁজ স্রাব হতে থাকে। একে গ্লিট বলে। উপযুক্ত চিকিৎসা না হলে অনেক সময় বন্ধ্যাত্ব দেখা যায়। আচ্ছা, এরপর আসছি এইডস। এই রোগটার সাথে তোমরা আগেও পরিচিত হয়েছো, এর আগের ক্লাসে পড়েছো। এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি যে ভাইরাসের মাধ্যমে হয় সেটি হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই রোগের উপসর্গ হচ্ছে আক্রান্ত ব্যক্তির রক্ত, সেমেন এবং যৌন নিঃসরণের মধ্যে প্রচুর HIV ভাইরাস থাকে। সুস্থ মানুষের দেহে ভাইরাস প্রবেশ করার পর লিম্ফোসাইট কোষে যায় এবং কোষগুলিকে ধ্বংস করে। এতে আক্রান্ত ব্যক্তির শরীরের প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অনাক্রম্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বাইরে থেকে দেখে কোনো আক্রান্ত ব্যক্তিকে বোঝার উপায় থাকে না। এর শারীরিক উপসর্গগুলি হচ্ছে অনেকদিন ঘুষঘুষে জ্বর, ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম, পেট খারাপ, উদরাময়, অনবরত কাশি, মুখের ভিতর সাদা সাদা ছোপ, দেহের ওজন হ্রাস। এখানে যেহেতু এই এইডস রোগের ক্ষেত্রে যেহেতু ইমিউনিটি নষ্ট হয়ে যায়, তাই বিভিন্ন রকমের রোগ, ইমিউনিটি না থাকার জন্য তাদের বিভিন্ন রকমের রোগ এদেরকে ক্যাপচার করতে থাকে। আচ্ছা, এই রোগগুলোর উপসর্গ এবং চিকিৎসাগুলো তোমরা বই থেকে একটু ভালো করে পড়বে। আর ব্যাকটেরিয়া ভাইরাসের নামের স্পেলিং খুব ভালোভাবে মাইনিউটলি প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর আমরা আসছি নেক্সট টপিক, সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির একটা ছক আমাদের দেখা। দেখো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা অস্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। আচ্ছা, অস্থায়ী পদ্ধতি ফার্স্ট হচ্ছে ব্যবহারিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, প্রতিবন্ধক পদ্ধতি, শারীরবৃত্তীয় পদ্ধতি এবং শল্য চিকিৎসা পদ্ধতি। ব্যবহারিক পদ্ধতিতে হচ্ছে নিরাপদ সময় প্রত্যাহার প্রক্রিয়া। রাসায়নিক পদ্ধতির মধ্যে পড়ছে ফোম ও ট্যাবলেট, জেলি ও পেস্ট। প্রতিবন্ধক পদ্ধতিতে কন্ডোমের ব্যবহার, ডায়াফ্রামের ব্যবহার। শারীরবৃত্তীয় পদ্ধতিতে গর্ভনিরোধক ট্যাবলেট এবং শল্য চিকিৎসা পদ্ধতিতে আছে গর্ভপাত ও রজচক্রের নিয়ন্ত্রণ। আর স্থায়ী পদ্ধতির মধ্যে আছে লাইগেশন, টিউবেক্টমি, ভাসেক্টমি। এগুলোর ডিটেলস তোমরা বই থেকে পড়বে, পড়লে আশা করি বুঝতে পারবে। কোথাও প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারো।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি intrauterine device, intrauterine ডিভাইসেস বা আমরা এটাকে শর্টে বলতে পারি IUDs। এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে এটা কপারটি ইউজ করা হয়। এটা একটা এরকম লুপের মতন, এর ভেতরে কপার প্লেস করা হয়, প্লাস্টিকের শেপ, সিম্পল লিপস লুপ। এটা বিভিন্ন রকমের হয়, এরকম হয়ে কপার 7 বলা হয়। এখানে যে কপার কয়েলটা থাকে, এটা কপার রিলিজ করে। এই কপারের কয়েল ইউটেরাসে গিয়ে কপার রিলিজ করে, যেটা স্পার্মের মোটিলিটি কমায় আর লাইফ স্প্যানও কমায়, ফলে ফার্টিলাইজেশন হয় না। কপার টি, এটা বিভিন্ন রকমের আছে। এটা কপার 7, কপার টি, ঠিক আছে। কপার মাল্টি লোড আছে 375, কপার টি 180, কপার টি 240, এরকম থাকে। এরকম টি এর ভেতরে কয়েলটা দেওয়া থাকে। আচ্ছা, এটা যে হরমোন রিলিজ করে সেটা হচ্ছে প্রোজেস্টেরন, স্টেরয়েড হরমোন LNG20, লিভোরন, জেস্টেরল, এই সমস্ত হরমোন প্রয়োগ করা হয়। এগুলো কী করে, ইমপ্ল্যান্টেশনটা রোধ করে ইউটেরাসে ইমপ্ল্যান্টেশনটাকে বন্ধ রাখে। আচ্ছা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যে ব্যবহার করা হয় তার মধ্যে প্রোজেস্টেরন থাকে, আবার কিছু ক্ষেত্রে প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশনও দেওয়া থাকে, যেটা ইন্ডিয়াতে বেশি ফেমাস, নাম মালা এন এক্সেট্রা। আচ্ছা, সার্জিক্যাল মেথডের মধ্যে আমরা পড়লাম ভাসেকটমি, যেখানে ভাস ডিফারেন্সটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, রিমুভাল অফ আ পার্ট অফ ভাস ডিফারেন্স ইন মেল। আর টিউবেকটমিতে কী হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবেকটমি, এখানে ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এমটিপি মানে হচ্ছে মেডিকেল টার্মিনেশন, এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এক্ষেত্রে কি হয়, ইনডিউস অ্যাবর্শন করা হয়। এক্ষেত্রে কখনো দেখা যায় যে বেবি বা মা জন্মের সময় দুজনেরই অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে ফোর্সফুলি এটাকে অ্যাবর্শন করা হয়। তবে অ্যাবর্শন করার কিছু স্ট্রিক্ট নিয়ম আছে আমাদের ইন্ডিয়াতে। এই অ্যাবর্শন মেথডটাকে বা এই এমটিপি মেথডটাকে মিসইউজ করা এখানে হয় না। আচ্ছা, নেক্সট আসছি আমরা ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি ইনফার্টিলিটি কেন হচ্ছে, ইনফার্টিলিটিতে কি হয়, ইনফার্টিলিটি কেন হচ্ছে সে কারণগুলো আমরা দেখি। এক্ষেত্রে বাইরে দেখো, এই স্পার্ম, এটা হচ্ছে এগ, ফার্টিলাইজেশনটা বাইরে করা হলো। ফার্টিলাইজেশন করার পর সেটা সেই জাইগোটটাকে দুভাবে প্লেস করা হচ্ছে, একটা ইউটেরাসে প্লেস করা হতে পারে, আবার ফ্যালোপিয়ান টিউবে প্লেস করা হতে পারে, দুভাবে প্লেস করা হতে পারে।
তো ইনফার্টিলিটি কেন হয় সেটা আমরা আগে দেখি। যদি ওভিউলেশন না হয়, ইফ দেয়ার ইজ নো স্পার্ম ফর্মেশন, যদি স্পার্ম তৈরি না হয়, if there is no fertilization even if sperm or eggs are produced, হয়তো এই স্পার্ম বা এগ তৈরি হচ্ছে কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে না। 4 নম্বর, if fallopian tube is closed or narrow for the sperm cannot reach to the ovum, fallopian tube যদি খুব সরু হয় বা এতটা সরু হওয়ার জন্য ও স্পার্ম ওভামের কাছে পৌঁছতে না পারে তাহলে সে ইনফার্টাইল। প্রবলেম ইন ইমপ্লান্টেশন আফটার ফার্টিলাইজেশন, যদি ঠিক মতন রোপণ না হয় জাইগোটের, ফার্টিলাইজেশন হলো কিন্তু জাইগোটটা ঠিক মতন ইমপ্লান্ট হতে পারলো তাহলে কিন্তু ইনফার্টিলিটি হচ্ছে। প্রবলেম ইন মেনস্ট্রুয়াল সাইকেল ইন ফিমেল, ইন সাচ কেস মেডিসিন হেল্পস ইন হরমোনাল রেগুলেশন, যদি মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো প্রবলেম হয় তাহলে মেডিসিন দেওয়া হয় বা সেক্ষেত্রে হরমোনাল কিছু রেগুলেশন হতে থাকে, তাই জন্য ইনফার্টাইল হয়ে যায়। মেলদের ক্ষেত্রে কী প্রবলেম হয়, স্পার্ম কাউন্ট যদি ঠিকমতো না হয়, সঠিক পরিমাণে বীর্য তৈরি যদি না হয়, আর স্পার্মগুলো যদি নন মোটাইল হয়, তো এইসব কারণের জন্য ইনফার্টিলিটি হতে পারে। আচ্ছা, ইনফার্টিলিটি হলে সেক্ষেত্রে তার রেমেডি কী আছে? ফার্স্ট আমরা দেখব আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ আমরা এই যে টপিকসগুলো পড়বো, জিআইএফটি, আইইউটি, হ্যাঁ, এটা কি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, এর মাধ্যমে যে ইনফার্টিলিটিকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি সেটা আমরা দেখছি। তো ইনভিট্রো ফার্টিলাইজেশন, এখানে ফার্টিলাইজেশন বডির বাইরে করা হচ্ছে, তারপর সেটাকে ইমপ্লান্ট করা হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে টেস্ট টিউব বেবি। তো ফার্স্ট টপিক হচ্ছে জিআইএফটি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। এখানে ডোনার মেল স্পার্ম দিচ্ছে, ডোনার ফিমেল ওভা দিচ্ছে, জাইগোট ফর্ম হচ্ছে, সেখানে 8 সেল ব্লাস্টোমিয়ার তৈরি হচ্ছে এবং সেটা ফ্যালোপিয়ান টিউবে তারপর ট্রান্সফার করা হচ্ছে। যদি স্পার্মের মোটিলিটি না থাকে তখন এটা করা হয়, কারণ স্পার্ম ওভার কাছে পৌঁছতে পারছে না, আর 8 সেল ব্লাস্টোমিয়ারে পৌঁছে গেলে তখন সেই স্টেজকে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে। আচ্ছা, নেক্সট আইইউটি, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার, এমব্রায়ো মোর দ্যান 8 সেল স্টেজ। যখন এমব্রায়ো এখানে বাইরে ফার্টিলাইজেশন হওয়ার পরে ফার্স্টে আমরা দেখলাম জিআইএফটিতে কী হলো, 8 সেলের স্ট্রাকচারটা তৈরি হলো ব্লাস্টোমিয়ার, সেটাকে ট্রান্সফার করে দেওয়া হলো ফ্যালোপিয়ান টিউবে। আর আইইউটিতে আমরা কি দেখছি, 8 সেলের বেশি সেলের যে বল সেইটাকে এখানে ট্রান্সফার করা হচ্ছে। হিয়ার ইনভিট্রো ফার্টিলাইজেশন অকার, এখানে ইনভিট্রো ফার্টিলাইজেশন আছে। ইনভিট্রো মানে হচ্ছে ল্যাবরেটরিতে যখন ফার্টিলাইজেশন করানো হচ্ছে, ইনভিট্রোর অপোজিট টার্ম হচ্ছে ইনভিভো, যেটা ইন ন্যাচারাল কন্ডিশন। তো আমরা কি দেখছি, আইভিএফ এবং আইইউটি এবং জিআইএফটি, এতে ফার্টিলাইজেশন দেহের বাইরে করা হচ্ছে এবং ফার্টিলাইজেশনের পর জাইগোটকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্থাপন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আইইউটিতে ইউটেরাসে ট্রান্সফার করা হলো, আর জিআইএফটিতে আমরা কি দেখছি, ফ্যালোপিয়ান টিউবে এটাকে ট্রান্সফার করা হলো। তো দুটোর ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাইগোট দেহের বাইরে তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে ইনভিট্রো কন্ডিশনে। নেক্সট আসছি জিআইএফটি, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। এটা হচ্ছে ইন ভিভো ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনে ইন ভিভো মানে কি, এখানে ফার্টিলাইজেশন কিন্তু বডির মধ্যে হচ্ছে। আগেরটায় আমরা কি দেখলাম, জাইগোট তৈরি হচ্ছে বডির বাইরে, তারপর সেই জাইগোটকে ঢোকানো হলো। আর এখানে ইনভিভো ফার্টিলাইজেশন, গ্যামেটটাকে আমরা বডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যখন গ্যামেট ঠিকঠাকভাবে ফার্টিলাইজেশন করতে পারছে না বডিতে, সাপোজ হতে পারে ওভিউলেশনে ওভাম পৌঁছতে পারছে না স্পার্মের কাছে, বা স্পার্ম ওভামের কাছে পৌঁছতে পারছে না, তো সেক্ষেত্রে এদেরকে ফার্টিলাইজেশনটা ভেতরে হচ্ছে, কিন্তু গ্যামেটকে ঠিক জায়গায় এখানে পৌঁছে দেওয়াটাই হলো এই দুটো সিস্টেমের কাজ। জিআইএফটিতে কী দেখছি আমরা, গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার, ফিমেল ডাজ নট এবল টু প্রডিউস ওভাম। এক্ষেত্রে হয় কি, হয় স্পার্ম ওভামে ফ্যালোপিয়ান টিউবে আসতে পারে না,
বা পৌঁছতে পারে না। অনেক ফিমেলের ক্ষেত্রে ওভিউলেশন হয় না, এক্ষেত্রে জিআইএফটি করা হয়। আর আইসিএসআই এর ক্ষেত্রে কি হচ্ছে, আইসিএসআই হচ্ছে কি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা হচ্ছে ইনজেকশন পিপেট, স্পার্ম ইমমোবিলাইজ। যখন স্পার্মের কোনো মোটিলিটি নেই তখন কি হচ্ছে, সেই স্পার্ম তো সাঁতরে গিয়ে ওভামের কাছে পৌঁছাতে পারছে না, তখন পিপেটের মাধ্যমে ইনজেক্ট করে এগের কাছে স্পার্মকে এনে দেওয়া হচ্ছে। ফার্টিলাইজেশনটা বডির মধ্যেই ঘটছে। তো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হচ্ছে, এখানে আর্টিফিশিয়াল সেমেন কালেক্ট করা হচ্ছে ডোনারের থেকে, নিয়ে তাকে ভ্যাজাইনার বা ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা এগের কাছে, যেখানে গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে। তো আমরা কি দেখলাম, জিআইএফটি আইসিএসআইয়ে গ্যামেটকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্থাপন করা হচ্ছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ফার্টিলাইজেশন করতে হেল্প করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম গ্যামেটকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পাঠানো হচ্ছে, আর আগেরটাই আমরা দেখেছি কি জাইগোটকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পাঠানো হচ্ছে। তো এআরটি আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে আমরা দেখছি 4টে ভাগ আছে, তার মধ্যে জেডআইএফটি আর আইইউটি, এই দুটো হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন, আর জিআইএফটি আইসিএসআই হচ্ছে ইনভিভো ফার্টিলাইজেশন। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে আসি, এটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস এটা কাকে বলছে, যে পদ্ধতিতে গর্ভাবস্থায় স্ত্রীলোকের অ্যামনিওটিক গহ্বর থেকে ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে সামান্য পরিমাণ অ্যামনিওটিক তরলের নমুনা সংগ্রহ করে নিয়ে ভ্রূণ কোষ নিয়ে তার ক্রোমোজোমে কোনো জিনগত ত্রুটি আছে কিনা পরীক্ষা করা হয়। আচ্ছা, অ্যামনিওটিক গহ্বর কি, যখন বেবি ফর্ম করছে এক মাদার ওম্বে, তো বেবিটা যে থলির মতন একটা এর মধ্যে গ্রো করছে, তো এই যে স্যাক লাইক স্ট্রাকচারটা, এটাকে আমরা বলছি অ্যামনিওটিক গহ্বর, ঠিক আছে। এর মধ্যে যে ফ্লুইডটা আছে সেইটাকে ইনজেকশন দিয়ে বার করে নিয়ে সেই ভ্রূণের অবস্থা, তার শারীরিক অবস্থা, তার ক্রোমোজোম ঘটিত অবস্থা, এগুলো দেখা হচ্ছে। তো সেইটাকে আমরা বলছি অ্যামনিওসেন্টেসিস। আর এর ভিতরে যে ফ্লুইডটা আছে এটাকে বলছে অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড। এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর এটা অ্যামনিওটিক মেমব্রেন। আচ্ছা, এটার মিসইউজ বন্ধ করা দরকার। অ্যামনিওসেন্টেসিসের পদ্ধতিতে ভ্রূণের লিঙ্গ নির্ণয় করে যেসব দম্পতি কন্যা সন্তান চান না তারা পুত্র ভ্রূণের গর্ভপাত করান। এর ফলে জন্ম সমষ্টিতে পুরুষের সংখ্যা বেড়ে যায় এবং স্ত্রীলোকের সংখ্যা কমে যায় এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়। এই কারণে আইন করে অ্যামনিওসেন্টেসিসের প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার। আমরা যে হেডিংগুলোর আন্ডারে চ্যাপ্টারটাকে আলোচনা করলাম সেগুলোর উপর জোর দিয়ে ভালো করে পড়বে। তার মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা তোমরা খুব বিস্তারিত পড়বে, এটা তোমাদের প্র্যাকটিক্যালি যে প্রজেক্ট করতে দিয়েছি সেটাও তার মধ্যে এটা একটা পার্ট। তো এই টপিকসগুলো বই থেকে আরেকটু ডিটেলসে এলাবোরেটলি পড়ো, আশা করি কোনো অসুবিধা হবে না। আর চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো আমি আস্তে আস্তে তোমাদের পাঠিয়ে দেবো।